আমি ডিভোর্সের সিদ্ধান্ত সেদিনই নিলাম যেদিন আমার সো কল কুল শাশুড়ি মা আমার সংসার এবং তার ছেলেকে সামলানোর জন্য বললেন, আমার ছেলে এখন বড় চাকরি করে, তুমি চলে গেলে তার লাইফে 100 মেয়ে দাঁড়াবে, কিন্তু তোমার হবে কলঙ্ক। সত্যিই তো, একে তো ব্রেকেন ফ্যামিলির মেয়ে, বয়স 30 ছুঁয়েছে, দেখতে অ্যাভারেজ, এমত অবস্থায় আমার স্বামী মহাদেবের ওজন 95 ছাড়িয়ে গেলেও সে সুপুরুষ, মাথার চুল সব সাদা হয়ে গেলেও তাকে বলা যায় গ্রে হেয়ার হ্যান্ডসাম। আর আমার 52 ওজনেই শুনতে হয়েছিল একেবারে মহিলা মহিলা লাগছে নাকি আমাকে দেখতে। আমি মনে মনে ভাবতাম, মহিলা অথবা নারী, আমি তো তা লাগলে ক্ষতি কি? আমি তো মেয়ে বা আমি তো মা। কোনো মেয়েদের ষোড়শী লাগাটা জরুরি আমি জানি না। যে যাই হোক, মনের দুঃখে হোক কিংবা দহন জ্বালায় অত্যন্ত গর্হিত কাজটি করে ফেললাম। সেদিন ভোরে হাঁটতে হাঁটতে আমাদের বাসার এদিকে এক পার্কে গেলাম। পার্কে যাওয়াটা গর্হিত কাজ নয়, কাজটা ঘটনা তার কিছু বাদে। আমার স্বামীর বয়সী এক লোক আপন মনে কানে হেডফোন গুজে গান শুনতে শুনতে এক্সারসাইজ করছে। ভীষণ সুন্দর সুঠাম শরীর, চোখে মুখে আলাদা দীপ্তি ঝরে পড়ছে, প্রচন্ড বিধবাস্ত। আমার মনে হলো এই লোকটা জগতে সুখী মানুষের একজন। কেন মনে হলো জানি না, তবে মনে তার পাশাপাশি দাঁড়াই, জিজ্ঞেস করি, আমাকে একটু সুখে থাকার মন্ত্র শিখিয়ে দিবেন? এই দুনিয়া আমাকে সুখী হতে দিচ্ছে না। এসব ভাবতে ভাবতেই কখন যে আমি লোকটির পাশে গিয়ে দাঁড়িয়েছি জানি না। ধ্যান ভাঙলো যখন কান থেকে হেডফোন খুলে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন ম্যাডাম? আমি চমকে তাকালাম, ভীষণ তীব্র আর বিব্রত বোধ করে বললাম, সরি প্লিজ, আমি আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডের হয়ে গিয়েছিলাম। উনি নির্মল হাসি হেসে বলল, চা খাবেন? এই যে ছোট ছেলেটা দেখছেন, ও খুব ভালো চা বানায়। আমি কিন্তু দূরে ফ্লাক্স নিয়ে বসা 11-12 বছরের বাচ্চা ছেলেটিকে দেখলাম। মুখটা কি হাসি হাসি, দেখে মনে হচ্ছে এ জগতের সবচেয়ে আনন্দময় কাজ হলো চা বানানো। আমি বললাম, এই বাচ্চা ছেলে ভালো চা বানায়? লোকটা বলল, হ্যাঁ, এই গুণ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তার বাবাও ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালাতো, মারা গেছে বছর 3 হলো। চলুন যাওয়া যাক। আমি মুগ্ধমন্ত্রের মতো এগিয়ে গেলাম। আমি বুঝতে পারছি না এই সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে আমি কোনো কথা বলছি বা কেনই বা তার একবার চা খাওয়ার প্রস্তাবে রাজি হয়ে যাচ্ছি। তবু মন মানল না। মনে হলো এই মুহূর্তে এই কাজটি ছাড়া অন্য কিছু করার ক্ষমতাই আমার নেই। আমি মুখে কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। লোকটি এবার প্রশ্ন করলো, কি করেন আপনি? আমি বললাম, আমি ঘরে থাকা ছাড়া কিছুই করি না। লোকে বলে গৃহিণী, সমাজ বলে তাহিরের ওয়াইফ, তাহির বলে ঘরে শুয়ে থেকে দিন পার করা মানুষ, না মেয়ে না মানুষ, এটাই আমার জীবন। আর শাশুড়ি বলে স্বামীর কর্মী, বলতে পারেন তার বাড়ির রান্নার লোক, তার মন ভালো খারাপ দেখে রাখার জন্য মাঝে মাঝে সাইকোলজিস্ট, তার ঘরের ঝি, তার রাতের মনোরঞ্জনকারী ইত্যাদি। খেয়াল করলাম লোকটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও বললাম, সরি, আমি বেশি কথা বলছি। লোকটি এক কথায় কোনো উত্তর না দিয়ে বলল, আমার নাম সায়েম, আমি পেট চালানোর জন্য আপনার মতোই একটা প্রতিষ্ঠানে গোলামি করি। আচ্ছা, আপনি কি জানেন সরকার মানে কি? আমি বললাম, বিশেষ কোনো অর্থ না থাকলেও সবাই যা জানে তা আমিও জানি। সায়েম সাহেব উচ্ছ্বাস গলায় ছেলেটির দিকে তাকিয়ে বলল, মেহমান এনেছিল ছোটন, একটা জন্মের চা বানিয়ে ফেলতো। টোটন দাঁত বের করে বলল, আপনি খাইবেন না? সায়েম বলল, অঙ্ক, আমি বরাবরই কাঁচা রে, 2টো চা বানা। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, মোঘল আমলে এদেশের স্থানীয় শিক্ষিত ধর্নাঢ্য ব্যক্তিবর্গকে এ রাজার প্রধান কর্মচারী এবং সম্পত্তির দেখাশোনার কাজে নিয়োজিত ব্যক্তিকে সরকার বলা হতো। এভাবে লোকটি তার সমস্ত মনের কথা বলতে থাকলো। তার স্ত্রী নেই, তার পরিবারে কতজন আছে। এভাবেই করতে করতে দুজনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি হলো। আর এই সুসম্পর্কটা তৈরি হওয়ার পিছনে সম্পূর্ণ হাত আমার স্বামী এবং শাশুড়ির। আজ মনে করি যে আমি ধন্য, এমন একটা ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তো যারা স্ত্রীকে এভাবে অবহেলা করেন তারা ঠিকই একটা না একটা সময় অন্য কোনো পুরুষের সাথে এভাবেই জড়িয়ে যায়। টাটা অ্যান্ড টেক কেয়ার।